Hello friends, just I discussed my first video in narration change. Just I am going to discuss in the second part of the narration change. I discussed the first video, the affirmative sentences and how to solve by the narration change. অর্থাৎ আমি তোমাদের প্রথম ভিডিওতে কি করেছিলাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে বা অ্যাফার্মেটিভ যে বাক্যগুলো হয় তাদের যে ন্যারেশন যে প্রসেস সেগুলো তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকে সেকেন্ড ভিডিওতে আমি যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে কী কী আসছে এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব জরুরি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো তোমরা শিখে নিয়েছো, এবার আজকে যেটা যাচ্ছে অর্থাৎ জাস্ট আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য narration change of the interrogative sentences and affirmative and assertive and imperative and so on sentences. অর্থাৎ আমি তোমাদের ন্যারেশন চেঞ্জের দ্বিতীয় পার্টের যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক যে বাক্যগুলো আছে সেগুলো, এবং ইম্পারেটিভ অর্থাৎ আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য আছে যেগুলো অপটেটিভ সেন্টেন্সে তাদের ক্ষেত্রে, এবং যে সমস্ত সেন্টেন্স অর্থাৎ হুই সেন্টেন্স স্টার্টেড উইথ লেটস, যে সমস্ত বাক্যগুলি লেট দেওয়ার পরে তাদের যে প্রসেস, এবং সাম অফ সেন্টেন্স আর ফাউন্ড দ্যাট দ্য সেন্টেন্স ইজ স্টার্টেড উইথ দ্য মাস্ট, অর্থাৎ মাস্ট নিয়ে যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয় তাদের ক্ষেত্রে কী প্রসেস, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও থাকছে। এই সমস্ত প্রসেসগুলো কিন্তু আমি তোমাদের এই ন্যারেশন চেঞ্জের দ্বিতীয় পার্টে আলোচনা করতে চলেছি। তোমরা ফার্স্ট পার্টটা যারা এখন দেখোনি তারা কিন্তু খুব মন দিয়ে দেখবে। এবার এই সেকেন্ড পার্টের যে ন্যারেশন চেঞ্জটা তোমাদেরকে শেখাচ্ছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ একটু একটু ওই অ্যাফার্মেটিভের তুলনায় একটু হার্ড, আর এইগুলোর সাথে তোমাদের এক্সামেগুলো ফলো করা হয়। বিশেষ করে মাধ্যমিক 9, 10, 11 যে সমস্ত ছেলেরা খুব এক্সট্রা অর্ডিনারি তারা কিন্তু সহজে থেকে ইজিলি ক্যাচ করবে, এবং যারা একটু দুর্বল আছো তারা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা তোমরা লিখে নেবে, তারপরে তাদের যা প্রসেস সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সেই কিন্তু থাকবে। কিছু একটু নিয়মটা আলাদা আছে। এদের ক্ষেত্রে কী করতে হয়, তোমাদেরকে এগুলোকে ফলো করতে হয় যে এদের যে রুলস এন্ড রেগুলেশন যেগুলো আছে সেগুলো তোমরা কীভাবে সমাধান করবে। তা চলো আমি আজকে শুরু করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফার্স্ট ফরমেশন অফ দ্য ন্যারেশন চেঞ্জ। ওকে, চলো ন্যারেশন চেঞ্জ আমি তোমাকে আগে বলছিলাম, দেখো ন্যারেশন চেঞ্জ। ওকে, ন্যারেশন চেঞ্জেস আমি আজকে এখন শুরু করবো তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যটা দু ধরনের হতে পারে। এক হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর দু নম্বর হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। অক্সিলারি ভার্ব কোনগুলো তোমরা সাধারণত জানো, অ্যাম, ইজ, আর এই সমস্ত দিয়ে যে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো হয় তাদের এক ধরনের প্রসেস, এবং WH ওয়ার্ড দিয়ে যদি কোনো ন্যারেশন শুরু হয় তাদের যে প্রসেস। WH ওয়ার্ড বলতে কোনগুলো বোঝাচ্ছে, দেখো হুইচ একটা ওয়ার্ড, তারপরে হোয়াট একটা ওয়ার্ড, হুম একটা ওয়ার্ড, হোয়েন একটা ওয়ার্ড, হোয়ার একটা ওয়ার্ড, এর প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু WH আছে। এবার WH আছে, এই হোয়াটের ক্ষেত্রে WH আছে, হুম WH আছে, হোয়েট WH আছে, হোয়ার WH আছে। এই WH ওয়ার্ড দিয়ে যে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো হয় অর্থাৎ প্রশ্নবোধক বাক্য যেগুলো এগুলো দিয়ে স্টার্ট হয় তাদের ক্ষেত্রে কিন্তু তার প্রসেসটা আলাদা। তা আমি তোমাদেরকে প্রথমত আগে অক্সিলারি ভার্ব দিয়ে যেগুলো হয় তার প্রসেসটা একটু বলি, তারপরে সেকেন্ডলি তোমাদেরকে WH ওয়ার্ড দিয়ে বলবো। তোমরা ভালো করে ফলো করবে কিন্তু এগুলোই পড়ে থাকুন পড়ে। দেখো যেমন একটা বাক্য বলছি, রাম সেড, কমা দিয়ে কি করলাম, আর ইউ গোয়িং টু স্কুল, আর ইউ গোয়িং টু স্কুল জিজ্ঞাসা ডাবল ক্লাসিস। এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য। কি হচ্ছে, এটা অক্সিলারি ভার্ব আর, এই আর অক্সিলারি ভার্ব দিকে তো আরম্ভ হচ্ছে, তা এদের প্রসেসটা তুমি কীভাবে ফলো করো। দেখো তোমাদেরকে ফার্স্ট অফ অল বলে কী করতে হবে, দেখতে হবে যে এটা কোন টেন্সে আছে। দেখো আর আছে প্লাস আই নিশ্চয় প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। আমরা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলেছিলাম যে যদি কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হবে, এর যে প্রসেস একটু চেঞ্জ হয়েছে। দেখো যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, তাই কি হচ্ছে এটা আমাদেরকে আস্ক দিয়ে শুরু করতে হবে। যেমন তো বললাম রাম আস্কড, অর্থাৎ রাম জিজ্ঞাসা করলো, রাম জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো যে আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুল যাচ্ছ। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্রশ্নবোধক বাক্য। এদের ক্ষেত্রে কী হচ্ছে, এখানে আমরা যখন ওখানে লিঙ্কার হিসেবে দ্যাট করেছিলাম, এখানে কিন্তু আমরা কী করছি
এখানে আগে যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য তাই এখানে আস্ট ইউজ করতে হবে। আস্ট মানে জিজ্ঞাসা করা বা জিজ্ঞাসা করলো বা ওয়ান্টেড টু নো, জানতে চাইবে। তোমরা আস্টটাই বেশি ইউজ করবে, কারণ এখন তোমরা প্রাইভেটভাবে শিখছো। যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তোমরা ওয়ান্টেড টু নো, ওয়েদার, এই সমস্ত কথা তোমরা ইউজ করবে। আচ্ছা, তা রাম আস্ট, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে কি করবে, লিঙ্কার হিসাবে ইফ দেবো। রাম আস্ট ইফ, আর ইউ বলতে কি নিশ্চয়ই আই, তাহলে ইফ আই, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করবে। ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল। ওকে, দেখো, এবং এটা কিন্তু আর প্রশ্নবোধক বাক্যে রাখা যাবে না। এখানে কিন্তু আমাদের পোস্ট অফিস বাক্যটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন আগে পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হয়েছিল, সেটাই হলো, শুধুমাত্র এখানে লিঙ্কার হিসেবে কী ব্যবহার করলাম, ইফ করলাম। যেহেতু এটা অক্সিলারি ভার্ব দিয়ে আরম্ভ হয়েছে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, হ্যাভ, হ্যাজ, এই সমস্ত অক্সিলারি ভার্ব দিয়ে যদি আরম্ভ হয়, তাহলে আমরা কিন্তু এখানে ইফ ধরে লিঙ্কারে কাজ করবো। এবং এখানে কী করবো, আস্কড বা জানতে চাইলো বা ওয়ান্টেড টু নো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ নারেশন ছিল। অর্থাৎ এটা ডাইরেক্ট স্পিচ ছিল, এটা কিন্তু আমরা ইনডাইরেক্ট স্পিচ করলাম। একটা এক্সাম্পল দেখো, রোহন সেড, অবশ্যই করো, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। ওকে, জিজ্ঞাসিল ইনভার্টেড কমাস। এটা এসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি করে বুঝলাম, হ্যাভ আছে প্লাস ভার্বের প্রিফারেন্স আছে। আমরা ওখানে কিন্তু অ্যাফার্মেটিভ অর্থাৎ ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট চেঞ্জ হচ্ছে। পাস্ট পারফেক্টের বৈশিষ্ট্য কি, হ্যাড লাগে এবং ভাবের প্রিফারেন্স লাগে। তা দেখো, এটা যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে আরম্ভ হয়েছে, তাহলে আমরা কীভাবে শুরু করবো, রোহন আস্কড ইফ, যেহেতু এটা অক্সিলারি ভার্ব দিয়ে আরম্ভ হয়েছে। ইফ হ্যাভ ইউ, ইউ বলতে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, দেখো, তাহলে এখানে কি ছিল, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট চেঞ্জ হলো। ওখানে কিন্তু ওই অ্যাফার্মেটিভ যে সিস্টেম বা যে প্রসেস ছিল সেই প্রসেসটা এখানে থাকবে, শুধুমাত্র কিন্তু ইফটা করলাম। অর্থাৎ এখানে লিঙ্কার বা কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করবো ইফ। এইগুলো সর্বদাই ইফ হবে যদি এই অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের প্রশ্ন বা বোধক বাক্যটা শুরু হয়। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে আমরা একটু আলাদা। আচ্ছা, আর একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দিই, এই ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে। যেমন আর একটা বললাম, পার্বতী সেড বা সেড টু মি করো। হ্যাঁ, কি বললাম, ওয়াজ হি গোয়িং টু স্কুল। দেখো মনে শুনো, ওয়াজ হি গোয়িং টু স্কুল, জিজ্ঞাসা ছিল ইনভার্টেড কমাস। আচ্ছা, এটা দেখো, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের কী হয়েছে, প্রশ্নটা শুরু হয়েছে। অর্থাৎ এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেহেতু প্রশ্নবোধক মাথায় ইন্টারোগেটিভ নারেশনটা শুরু হয়েছে, তাহলে এদের প্রসেসটা আবার ফলো করো। তাহলে পার্বতী সেড, এই সেড টু বলার ব্যাপারে টোল শিখেছিলাম, কিন্তু যেহেতু ঠিক ইন্টারোগেটিভ, তাহলে এখানে কি সেড আমরা এখানে দেবো না, কিন্তু এটা দেবো কি আস্কড, ASKED বা ওয়ান্টেড টু। তোমরা এটা করতে পারো, ওয়ান্টেড টু নো, অর্থাৎ জানতে চাইলো, এটা তোমরা করতে পারো। তোমরা বেসিক্যালি এটাই ইউজ করবে, এক্সপার্ট হওয়ার পর ক্ষেত্রে এটা ইউজ করবে। তাই পার্বতী আস্কড, কি জিজ্ঞেস করলো, ইফ, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস, তার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসাবে ইফ হি হ্যাড বিন গোয়িং টু স্কুল, ফুলস্টপ, ডবল ক্রস। আর কিন্তু ডবল কমা মানে আমরা ডবল কমাটা দিতে পারবো না, এখানে আমাদের ফুলস্টপ হবে। তাহলে আমরা দু ধরনের যে প্রশ্নবোধক বাক্য পেলাম, অর্থাৎ কী পেলাম, একটা পেলাম তোমার ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, আর একটা পেলাম অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের প্রসেস করা ছিল। এবার ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে বাক্যগুলো হয় তাদের যে প্রসেস তোমার লেখা। রোহন সেড হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। ওকে, তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ডে শুরু হচ্ছে। ডব্লিউএইচ ওয়ার্ডে যদি তোমাদের প্রশ্নবোধক বাক্য বা ন্যারেশনটা শুরু হয়, তাহলে তোমরা ডব্লিউএইচ ওয়ার্ডটা এখানে বসাবো। তাহলে কীভাবে শুরু করবো এখানে, তাহলে রোহন, দেখো আস্কড, ওখানে ইফ করছিলাম, এই ইফের বদলে আমরা কী দেবো এখানে, এই ডব্লিউএইচ ওয়ার্ডটা দেবো। রোহন আস্কড ইফ, ইফ বা হয়ে গেল, এটা তোমরা করতে হবে। তোমরা প্রথমত ইফ দিয়ে প্রশ্ন করবে। তাহলে রোহন আস্কড ইফ হোয়ার ডু ইউ লিভ, এটা কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তার আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কী বলছে, প্রেজেন্ট ইনডিফিনিটটা কিসে, পাস্ট ইনডিফিনিটে চেঞ্জ হয়েছে। অর্থাৎ
হোয়ার হোয়ার আই লিভড, আমি কোথায় বাস করতাম। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট তাহলে পাস্ট ইনডিফিনাইট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে কী হলো, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড যেহেতু শুরু হয়েছে তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ডটাই শুরু করবো। যদি অক্সিলারি ভাব দিয়ে শুরু হতো তাহলে কিন্তু এখানে অক্সিলারি ভাবটা আমাদের কী করতো, এখানে ইপ করতাম এবং এখানে আমরা এই তখন কিন্তু এই অক্সিলারি ভাবটা ব্যবহার করতে পারি, যা টেন্সের নিয়ম এবং যেভাবে চেঞ্জের তার পরিবর্তন করতাম। এবার চলে যায় পরবর্তী এতে, রাকেশ সেট কমানে বললাম, কি বলবো যে হু আর ইউ, তুমি কি, এটা নিশ্চয় প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, এটা পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে, যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড আছে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে কিন্তু। রাকেশ আস্কড, ওকে কী দেবো এবার, যেহেতু হু হু আর ইউ আছে হু আই ওয়াজ, আমি খেয়েছিলাম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটটা পাস্ট ইনডিফিনাইটে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আরম্ভ করার পরে কিছু ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসছে, এখানে লিঙ্ক হিসেবে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসছে। ওকে চলে যাবো। এবার আমরা কী হচ্ছে পরবর্তী যে জেনারেশন চেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু আমরা গ্র্যাজুয়ালি শিখব। জেনারেশন চেঞ্জ আমরা কিন্তু প্রশ্নবোধক বাক্যগুলো অলরেডি শিখে গেলাম, অর্থাৎ দু ধরনের প্রশ্নবোধক পেলাম, একটা হচ্ছে অক্সিলারি ভাব দিয়ে আরম্ভ করবে তাদের যে প্রসেস, আর ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে তাদের কিসের প্রসেস। এবার চলে যাবে ইম্পারেটিভ বাক্য, অর্থাৎ আদেশ, অনুরোধ এবং উপদেশমূলক বাক্য, সেখানে কীভাবে আমরা জেনারেশন চেঞ্জ করবো। ঠিক আছে, দেখো যদি আমরা আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য, তিন ধরনের বাক্য কথা বলছি। আদেশ বলতে কী বলছি, অর্ডার, ORDERED। যদি অনুরোধ হয় তা কী হচ্ছে আমাদের অ্যাডভাইসড, ADVISED। আর যদি তোমার অনুরোধ হয় তা কী বলে রিকোয়েস্টেড, এই তিনটা আমরা ইউজ করবো। তো সেটা ডিপেন্ড করছে, ইট ডিপেন্ডস অন দ্য সেন্টেন্স, অর্থাৎ মানে তোমার সেন্টেন্সটা কী প্রকৃতি তারপর কিন্তু আমরা এটা করবো। যদি আদেশমূলক হয় তাহলে অর্ডার দেবো, যদি উপদেশমূলক হয় তাহলে আমরা কী দেবো, অ্যাডভাইস দেবো, আর যদি অনুরোধমূলক হয় তাহলে সেটা কী দেবো, রিকোয়েস্টেড করবো। ওকে চলো এবার একটা সেন্টেন্স দেখি। রাম সেড, রাম বললো রাইট ইউর নেম, রাইট ইউর নেম। ওকে ইনভার্টেড কনভার্সন করলাম, ইনভার্টেড কনভার্সন করলাম। এখানে রাম বললো যে তোমার নাম লিখো, তাহলে নিশ্চয়ই এই বাক্যটা দেখো কি তোমাকে অর্ডার করছে বা আদেশ করছে। তো যদি আদেশ করা বোঝায় তখন আমরা কীভাবে শুরু করে দেবো, রাম অর্ডার, অর্ডার কী করবো এখানে, এবার ওখানে দ্যাট ইউজ করছে, এবার দ্যাট ইউজ করতে পারবে, কী করবো, রাম অর্ডার, রাম আমাকে আদেশ করলো টু রাইট মাই নেম, মাই নেম অর্থাৎ আমার নাম। এখানে টু এখানে কিসে লিঙ্কটা কাজ করছে টু হিসাবে। তাহলে অর্থাৎ আদেশমূলক বাক্য যদি হয় সেটা আমাদের অর্থটা অর্থাৎ মিনিংটা বুঝতে হবে। যদি আদেশমূলক হয় তাহলে সেটা কীভাবে অর্ডার করবো। যদি উপদেশমূলক হয় অর্থাৎ উপদেশ বলতে কীরকম অ্যাডভাইস হচ্ছে যে আমি তোমাকে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করলাম বা তোমাকে যেখানে আমার জীবনে উন্নয়নমূলক কাজ আমি করতে পারবো, সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা কী বলছি, অ্যাডভাইস। অ্যাডভাইসের দুটো স্পেলিং আছে, দেখো ADVIC, এটা অ্যাডভাইস মানে উপদেশ, এটা নাউন, আর ADVISE এটা হচ্ছে উপদেশ দেওয়া, এটা ভার। আমরা এই অ্যাডভাইসড এটাই ব্যবহার করবো। ওকে এবার বাক্য চলে গেল। আর একটা পরবর্তী সেন্টেন্স বলি, রাজীব সেট, কী বললো যে ডু নট রান ইন দ্য সান। ওকে ডু নট রান ইন দ্য সান, রাজীব বললো রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। নিশ্চয়ই এটা উপদেশমূলক, কারণ রৌদ্রে দৌড়ালে আমাদের শরীর খারাপ হতে পারে বা আমাদের শরীরে অনেক কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে। নিশ্চয়ই উপদেশ দিচ্ছে, এমন ধরনের অর্থ বুঝে মানে এই অর্ডার দেবে না অ্যাডভাইস দেবে না রিকোয়েস্ট দেবে তা কিন্তু নির্ভর করছে বাক্যের গতি প্রকৃতির উপরে। যেহেতু এটা উপদেশমূলক বাক্য তাহলে কিন্তু ওখানে অ্যাডভাইসড। ওকে তাহলে কী করবো, রাজীব অ্যাডভাইস, দেখো অ্যাডভাইসড যেহেতু নেগেটিভ অর্থাৎ নট আছে তাহলে কি অ্যাডভাইস নট টু রান ইন দ্য সান। ওকে নট টু রান অর্থাৎ আমাকে রৌদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। তাহলে এখানে কী হচ্ছে, এখানে টুটা লিঙ্কার হিসেবে আমরা ইউজ করেছিলাম আগের বাক্যে। এখানে নট যেহেতু তার নেগেটিভ সেন্টেন্স আছে তার জন্য কী হচ্ছে, আমরা নটটা আগে দিয়ে টুটা করে দেবো। বুঝে গেল? তাহলে এইটা আছে এরকম অ্যাডভাইস। এবার যদি অনুরোধমূলক বাক্য বলি আমরা, দেখো কথা বললাম মিলন সেট
প্লিজ রাইট ইউর নেম। ওকে, তা মিলন সেড, মিলন বললো প্লিজ রাইট ইউর নেম। এই প্লিজ অর্থাৎ তোমাকে অনুরোধ করছে, তাহলে নিশ্চয়ই রিকোয়েস্ট করছে। তাহলে এই বাক্যের মধ্যে তোমার কি অর্থ পাচ্ছে প্রকাশ, যে তোমাকে অনুরোধ করা হচ্ছে। তখন অনুরোধ যখন করা হবে তখন তোমাকে কী হয়, রিকোয়েস্টেড। তাহলে মিলন রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড কী করতে, রাইট ইউর, ইউর করতে এসছে আমার, রিকোয়েস্টেড অনুরোধ করলো কী করতে, রাইট টু দেবো, যেহেতু এটা আমরা কী বলেছিলাম ইম্পারেটিভ বাক্য, তাই আমরা লিঙ্কে আছে টু দেবো, টু রাইট মাই নেম, টু রাইট মাই নেম, অর্থাৎ আমার নাম লিখতে বলার আমাকে অনুরোধ করা হচ্ছে। তাই এখানে ইম্পারেটিভ বাক্য, অর্থাৎ আদেশ, অনুরোধ এবং উপদেশগুলো বাক্য হলে পরে সেই বাক্যের অর্থ বুঝে আমরা কী করবো, কোথাও যদি উপদেশ হয় অ্যাডভাইসড, যদি অনুরোধ হয় রিকোয়েস্টেড, যদি অর্ডার্ড বা আদেশ হয় সেখানে আমরা কী করবো, অর্ডার্ড, এবং লিঙ্কার হিসেবে আমরা টু ইউজ করবো। এটা হলো ইম্পারেটিভ বাক্যের ন্যারেশন চেঞ্জের প্রসেস। ওকে, এবার চলে যাই আমরা, যদি কোনো সেন্টেন্স বা বাক্যটা লেট দিয়ে আরম্ভ, অর্থাৎ লেটস দিয়ে যদি আরম্ভ হয়, তাদের যে প্রসেস, এটা কিন্তু তোমাদেরকে সিলেবাসের মধ্যে এগুলো কিন্তু পড়ে, এই সমস্ত হার্ড বিষয়গুলো পড়ে থাকে। দেখো একটা এক্সাম্পল দিই, সুজন সেড লেটস গো ফর আ ওয়াক। দেখো সুজন সেড, সুজন বললো লেটস গো ফর আ ওয়াক, চলো আমরা বেড়াতে চাই। এই বাক্যের মধ্যে তোমাকে একটা অর্থ উপলব্ধি করতে হবে, যেটা তোমাকে এটা প্রস্তাব দিচ্ছে বা সাজেস্ট করছে। তোমাকে সুজন কিন্তু বলেনি বা কিছু, তোমাকে কিছু কী ধরনের বাক্যটার মধ্যে প্রকাশ পাচ্ছে, যে তোমাকে কিছু মানে সাজেশন দিচ্ছে বা তোমাকে প্রস্তাব দিচ্ছে। মানে এই অর্থ বুঝে তোমাকে সাজেস্টেড বা প্রপোজড এই কথাটা তোমরা ইউজ করবে। দেখো তাহলে কি সুজন প্রপোজড বা সাজেস্ট, দেখো তার প্রপোজ হচ্ছে প্রস্তাব দেওয়া, সাজেশন মিনস হচ্ছে সেটাও, তা প্রপোজ করি PROPOSED, প্রপোজড। লেটস দিয়ে যেহেতু আরম্ভ হয়েছে তখন কী হবে, এখানে তোমাদের শুড দিয়ে আরম্ভ করবে। তাহলে সুজনে প্রপোজড দ্যাট দে শুড গো ফর আ ওয়াক। দেখো সুজন প্রপোজ দ্যাট দে শুড গো ফর আ ওয়াক, সুজন প্রস্তাব দিল তাদের যাওয়া উচিত। এখানে দিচ্ছে লেটস গো ফর এ ওয়াক, চলো আমাদের বেড়াতে যাওয়া যাক। লেটস গো ফর এ ওয়াক, এখানে নিশ্চয়ই আমারই কথা বলা হচ্ছে, তাদের কিন্তু ওখানে দে ইউজ করেছে। তাহলে সুজনের প্রপোজড, সুজন প্রস্তাব দিল দ্যাট জি দে শুড গো ফর এ ওয়াক, অর্থাৎ যদি লেটস দিয়ে কোনো বাক্য আরম্ভ হয় তাহলে কিন্তু আমরা কী করবো, এই শুড ইউজ করবো। ওকে, এই একটা প্রসেস হলো। এবার যদি কোনো বাক্য ধরো মাস্ট দিয়ে আরম্ভ হয়েছে, একটা বললাম রাম সেড আই মাস্ট গো, ফুল স্টপ, ডবল ক্রস শেষ। এখানে মাস্ট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কোনো সেন্টেন্স দিয়ে মাস্ট দিয়ে আরম্ভ, তখন সেখানে তাদের যে প্রসেসটা কীরকম, তাই রাম সেড কমা দিয়ে কী করলাম, ডবল কমা শুরু করলাম, আই মাস্ট গো, আমি অবশ্যই যাবো। এটা কিন্তু সে নিজেটা কী হচ্ছে, দৃঢ় সংকল্প বোঝাচ্ছে। তাদের যে প্রসেস সেটা উড হ্যাভ টু করতে হবে, উড হ্যাভ টু কীভাবে শুরু করতে হবে, রাম সেড দ্যাট, এখানে দ্যাট দেবো, আই মাস্ট গো, তা আই বলতে কি হি, উড হ্যাভ গো টু গো, তাদের দেখো এখানে কী হচ্ছে, অর্থাৎ রাম সেড বললো দ্যাট দে উড হ্যাভ টু গো, উড হ্যাভ টু গো, অর্থাৎ তাদের যাওয়া উচিত ছিল। এখানে ভবিষ্যৎ অর্থ প্রকাশ করি, আই মাস্ট বলে আমি অবশ্যই যাবো, ফিউচার প্রকাশ করছি। তা আমরা ন্যারাসের যে মূল বক্তব্য বলেছিলাম যে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট যখন থাকছে, অর্থাৎ শেয়ার বা উন্নত থাকলে পরে কী বলেছিলাম, অ্যাফার্মেটিভ ক্ষেত্রে শুড বা উড, অর্থাৎ পাস্ট হয়ে যাচ্ছে। দেখো এখানে উড করেছি, এটা কিন্তু অলরেডি পাস্ট প্রকাশ করছে, তাহলে অর্থাৎ ফিউচার টেন্স থাকলে পরে আমরা কিন্তু পাস্টে ফিরে আসতে আসছে। তোমরা সহজেই মনে রাখবে, যদি কোনো সেন্টেন্স মাস্ট দিয়ে আরম্ভ হয় তাহলে কিন্তু সে কেবল উড হ্যাভ করবে, উড হ্যাভ টু, মানে আমাকে যেতে হতো। তাহলে কি হি উড হ্যাভ টু গো, তাহলে রাম সেড দ্যাট হি উড হ্যাভ টু গো, তাকে যেতে হতো। বুঝে গেল, এই গেল একটা প্রসেস। এবার আমরা চলে যাই, কোনো সেন্টেন্স যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্স হচ্ছে কোনো বিস্ময়বোধক বাক্য, মানে তোমার একটা মনের হঠাৎ বিশাল কিছু দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে, বিশাল একটা মনের চেতনার বিষয় হতে পারে, সেই ধরনের ক্ষেত্রে তার প্রসেসটা কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি
sentences. Okay, the process of the narration change of the sentences explanatory sentences. অর্থাৎ which sentence is started but they give us the concept of the exclamation হচ্ছে কি মনের একটা বিস্ময়, হর্ষ, আনন্দ, এই সমস্ত বিষয়গুলো প্রকাশ করে তাদের ক্ষেত্রে আমরা কি বললেন ন্যারেশন চেঞ্জ করবো তার প্রসেস। এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে বললাম, যেমন বললাম রাম সেড, রাম বললো, কি বললো যে ইনভার্টার বলা শুনলাম হুররে, হুররে। এবার আমরা কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে সিম্বল সেটা দিলাম, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচে জিতেছি বা জিতিয়েছি, ফুল স্টপ, ডবল কমা শেষ। রাম সে, রাম বললো হুররে, কি আনন্দ, কি উল্লাস, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচ জিতেছি। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি চেঞ্জ হয়, পাস্ট পারফেক্ট টেন্স, সেই প্রসেস তো থাকবে। কেবল শুধুমাত্র একটা বিষয় কি বলছে, যেহেতু মনের আনন্দ প্রকাশ করছে, তখন কি হলো এখানে রাম এক্সক্লেম, রাম সেড বা অর্ডার বা টোল বা রিকোয়েস্টের পরিবর্তে কী করবো, এক্সক্লেমড উইথ জয় করতে পারো, বা হ্যাঁ এক্সক্লেমড উইথ এক্সাইটমেন্ট সেটা করতে পারো। আমরা কীভাবে করছি দেখো, রাম এক্সক্লেমড উইথ জয়, যেহেতু এটা মনের আনন্দ, তাহলে কি হবে এক্সক্লেমড মানে দাবি করলো উইথ জয়, মনের আনন্দে। দ্যাট উই হ্যাভ ওন, এখানে দে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, দে হ্যাড ওন দ্য ম্যাচ, তারা ম্যাচে জিতেছিল। অর্থাৎ হ্যাভ অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে, প্রসেস ঠিক থাকলো। শুধুমাত্র যেহেতু হুররে দেওয়া আছে, তাহলে কী হলো, সামনে হলো এক্সক্লেমড উইথ জয়, অর্থাৎ মনের আনন্দ প্রকাশ যখন প্রকাশ পাবে তখন এক্সক্লেমড উইথ জয়, মনের আনন্দ দাবি করবে। এবার এখানে হুররে বলবেন যদি কোনো দুঃখজনক বিষয় আছে, তার ক্ষেত্রে আমরা কী করবো সেটা তোমরা ফলো করবো। যেমন সাগর সেট, কমা দিলাম ইনভার্টেড কমা, অ্যালাস, আমরা কি শুরু করলাম, এটা কী বললাম, আই অ্যাম রুইন্ড, আই অ্যাম রুইন্ড, ওকে, আই অ্যাম রুইন্ড, আমার কি সর্বনাশ হলো, আই অ্যাম রুইন্ড। যেহেতু এটা প্রেজেন্ট মানে ইনফিনিট টেন্স ইউজ করা হচ্ছে ফুল স্টপ প্রসেস, তাহলে আমাদের কিন্তু যেহেতু অ্যালাস এটা মনের দুঃখ প্রকাশ করছে বা মনের একটা বিশেষ মানে অবস্থা প্রকাশ করছে, তখন এখানে কিন্তু কী হবে এক্সপ্লেন উইথ জয়ের পরিবর্তে কী করবো, এক্সপ্লেন উইথ সরো, অর্থাৎ মনের দুঃখের কথাটা বললো। কী বললো, সাগর এক্সপ্লেন্ড, EXCLAIMED, এক্সপ্লেন উইথ সরো, অর্থাৎ মনের দুঃখ নিয়ে বললো। কী বললো, দ্যাট, এখানে অ্যালাস্টার জন্য কিন্তু আমাদেরকে এক্সপ্লেন উইথ সরো এতগুলো কথা ইউজ করতে হবে। কী বলবো, দ্যাট আই অ্যাম, আই বলতে কি হি, তাহলে হি ওয়াজ রুইন্ড, হি ওয়াজ রুইন্ড, সে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বা তার সর্বনাশ হয়েছে। তাহলে আমাদের এক্সপ্লেনেটরি সেন্টেন্স থেকে আমরা কী ইউজ করলাম, যদি এই বাক্যটা অর্থাৎ রিপোর্টের স্পিচটা যদি আমাদের মনের দুঃখ প্রকাশ করে, তখন আমরা কী বলি এক্সপ্লেন উইথ সরো, যদি আনন্দ প্রকাশ করে এক্সপ্লেন উইথ জয়, এভাবে কিন্তু আমরা বাক্যটাকে শুরু করব। তাহলে আমরা ইন্টারভেটিভ সেন্টেন্স শিখলাম, তারপরে ইম্পারেটিভ অর্থাৎ আদেশগুলো শিখলাম, এক্সক্লেমেটরি শিখলাম, এবার আমরা মাস্ট দিয়ে শিখলাম, আগে শিখলাম লেটস দিয়ে শিখলাম। এতগুলো কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জ যে প্রসেসকে কিন্তু আমরা গ্র্যাজুয়ালি করলাম, অনুসরণ করলাম। এবার ধরো কোনো বাক্য অবজেক্টিভ সেন্টেন্স যদি হয়, অর্থাৎ মনের ইচ্ছা, হ্যাঁ, তারপরে তোমার কামনা বাসনা, এই সমস্ত ঘটনা যদি প্রকাশ করে, তখন তাদের যে প্রসেস সেগুলো ফলো করে। ওকে, দেখো আমরা কী করছি, আমরা অবজেক্টিভ সেন্টেন্সেস অফ দ্য ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন অফ দ্য অবজেক্টিভ সেন্টেন্সেস, অর্থাৎ ইচ্ছা, হ্যাঁ, প্রার্থনা, এই ধরনের যদি কোনো বাক্য আমাদের থাকে এবং তাদের যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, তখন আমরা কি প্রসেসটা ইউজ করবো তোমরা সঙ্গে ফলো করবো। দেখো একটা সেন্টেন্স বলছি, মাই ফাদার সেড টু মি, আমাকে বাবা বললেন কি, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করে, পুরস্কার ডক্টর শেষ। মাই ফাদার সেড, আমার বাবা আমাকে বললেন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। তো নিশ্চয়ই আমার বাবা আমার জন্য ঈশ্বরের কাছে কী করছে, প্রার্থনা করছে। তাহলে সেক্ষেত্রে কী করবো, যদি প্রার্থনা বোঝায় তখন সেখানে হলো প্রেড বা প্রার্থনা করলেন।
বা মনে যদি ইচ্ছা প্রকাশ করে তখন কী বলবো উইস্ট, WISHED। তাহলে যেহেতু এটা প্রেয়ার বা প্রার্থনা বোঝাচ্ছে তাহলে কী বলবো মাই ফাদার প্রেড, PRAYED, প্রেড প্রার্থনা করলেন দ্যাট গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। তারপর কি না কিংবা বললাম মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, দ্যাট গড মাইট ব্লেস ইউ। বলতে মানে আমার জন্য বাবা কী করলেন পরম প্রেমময়ের কাছে প্রার্থনা করলেন যে আমি যেন মঙ্গল হই বা মঙ্গলের অধিকারী হই। তাহলে কী হচ্ছে, অর্থাৎ যদি অপটেটিভ সেন্টেন্স হয় বা ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য হচ্ছে সেই ধরনের বাক্য যদি থাকে তখন তাদের যে প্রসেস অর্থাৎ ন্যারেশন চেঞ্জ যে প্রসেস সেটাকে আমরা কীভাবে শুরু করবো। যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে উইস্ট, আর যদি প্রেয়ার বা প্রার্থনা বোঝায় তখন প্রেড। এবং এখানে সেন্টেন্স দিয়েছি মাই ফাদার সেড টু মি, আমার বাবাকে বললেন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। ওকে, তবে কী করছি মাই ফাদার প্রেড মি বা প্রেড মি, আমাকে বলতে পারেন প্রেড মি, তুমি দিতে পারো কিংবা নাও দিতে পারো। দ্যাট বলছে কি মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। দ্যাট গড মাইট, মে থেকে কী হচ্ছে মাইট চেঞ্জ হচ্ছে মে, অর্থাৎ মে গড ব্লেস ইউ থাকে কী হচ্ছে গড, কী হচ্ছে গড মাইট ব্লেস মি, অর্থাৎ ভগবান আমার মঙ্গল করুক। তাহলে দেখো তোমাদের এই যে ন্যারেশন চেঞ্জে আমি দুটো পার্টে তোমাদেরকে বললাম, অর্থাৎ আজকের যে পার্ট আমরা আলোচনা করলাম সেটা কিন্তু আমরা ইনডাইরেক্ট মানে কীভাবে সেন্টেন্সে পরিণত করবো, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে কীভাবে আমরা ইনডাইরেক্টে চেঞ্জ করবো তার প্রশ্ন আমরা ইউজ করলাম। তো আমরা কী করলাম, প্রথমে থেকে ইন্টারগ্রেট বলেছি, ইন্টারগ্রেটের দুজনের কথা বলেছি। প্রথম হচ্ছে যদি অক্সিলারি ভার্ব দিয়ে হয় তাদের যে প্রসেস, এবং যদি WH ওয়ার্ড দিয়ে হয় তাদের যে প্রসেস, সেক্ষেত্রে তোমাদেরকে বলেছি অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, অক্সিলারি ভার্ব দিয়ে আরম্ভ করে আমরা ইফ দেবো। এবং সেখানে কী করবো আমি তোমাকে আরেকবার বলে দিই যে যদি কোনো সেন্টেন্স অর্থাৎ হুইচ সেন্টেন্স স্টার্টেড উইথ দ্য অক্সিলারি ভার্ব দেন উই ট্রান্সফর্ম অর উই চেঞ্জ দ্য ন্যারেশন অফ দ্য সেন্টেন্সেস in the process and we have to follow the process. ফার্স্ট অফ অল কী করছে যে আমরা দেখতে হবে যে কোন সেন্টেন্সে আছে, অর্থাৎ মানে অক্সিলারি ভার্ব দিয়ে আসে কিনা। যদি অক্সিলারি ভার্ব দিয়ে থাকে তাহলে আমরা কী করবো সেখানে ইফ করবো, এবং ইফ দিয়ে আমরা কিন্তু অক্সিলারি ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে পাস্ট ইনডিফিনিটে করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে পাস্ট কন্টিনিউয়াস থাকবো, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করবো, এইভাবে একটা চেঞ্জ করবো। কিন্তু WH ওয়ার্ড দিয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো WH ওয়ার্ডটাই কাজ করবো, অর্থাৎ লিঙ্কার হিসেবে WH ওয়ার্ড কোনটা বললাম হু, হুইচ, হোয়াট, হোয়ার, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু WH দিয়ে আরম্ভ হচ্ছে। তাহলে WH ওয়ার্ড দিয়ে আরম্ভ তাদের প্রসেসের ক্ষেত্রে ইকের পরিবর্তে WH ওয়ার্ডটা দেবো। এবং যদি প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ হয় তখন সেক্ষেত্রে কেবল আস্কড বা ওয়ান্টেড টু নিয়ে কথা আমরা ইউজ করেছিলাম। তো এই ধরনের আমরা কর্মস্থ করবো। আর আমরা কী বললাম যে অপটেটিভ সেন্টেন্স বলেছি, অর্থাৎ ইচ্ছা, এখনই বললাম ইচ্ছা প্রার্থনা সেক্ষেত্রে এক্সক্লেমেটরি অর্থাৎ বিশ্বসূচক সেক্ষেত্রে প্রসেস বলেছি। আর কি বলেছি ইম্পারেটিভ অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য ক্ষেত্রে আদেশ হলে হচ্ছে অর্ডার, যদি অনুরোধ হয় রিকোয়েস্টেড, যদি তোমার কী বলবো উপদেশ হয় অ্যাডভাইসড। এগুলোতে আমরা কিন্তু বাক্যটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করবো। আর যদি কোনো সেন্টেন্স অর্থাৎ হুইচ সেন্টেন্স ইজ স্টার্টেড উইথ দ্য লেটস, যদি কোনো সেন্টেন্স কী হচ্ছে লেটস দিয়ে আরম্ভ হয় তখন কীভাবে শুট করবো, শুট দিয়ে আমরা করবো। যেমন আমি তোমাকে বলেছিলাম এটা লাস্টটা বাক্য বলে দিই যে হি সেড টু মি, হি সেড টু মি, সেখানে কী বললো যে লেটস গো ফর আ জার্নি। হ্যাঁ চলো আমরা একটা জার্নিতে গেলে এখানে লেটস শুরু করলাম, লেটস গো ফর আ জার্নি, ফুল স্টপ বলেছে এখানে লেটস দিয়েছে। তাকে হি সেড টু বলতে আমরা কিন্তু অ্যাফার্মেটিভ বলেছে টোল্ড করবো, কিন্তু এখানে টোল্ড ইউজ করতে পারবো না। এখানে কী করবো, এখানে কী হচ্ছে নিশ্চয়ই সাজেস্ট করছে বা প্রপোজ করছে, প্রস্তাব দিচ্ছে। তাহলে হি সাজেস্টেড, SUGGESTED, সাজেস্টেড দ্যাট দে শুড, SHOULD, শুড গো ফর আ ওয়াক, অর্থাৎ তাদের উচিত ব্যায়াম যাওয়া, সেক্ষেত্রে করা হলো। আর কী করলাম, যদি কোনো বাক্য মাস্ট দিয়ে আরম্ভ হয় তখন কী করলো উড হ্যাভ টু। তাহলে এতগুলো সেন্টেন্সের বা টেন্সের যে প্রসেস আমরা ন্যারেশন চেঞ্জ করলাম, এই ন্যারেশন চেঞ্জ এর বাইরে তোমাদের অন্ততপক্ষে যারা ভালো করে এই পার্ট 1 আর পার্ট 2টাকে ফলো করবে তাদের আমার মনে হয় আর ন্যারেশন চেঞ্জে ভুল হওয়ার কথা নয়। একদম প্রত্যেকটা কথা তোমরা খুব মন দিয়ে অ্যাটেন্টিভলি ফলো করবে, তাহলে তোমরা বুঝতে পারবে ন্যারেশন চেঞ্জের মূল বিষয়টা কী এবং এটা কীভাবে সলভ করা হয়, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে আমরা করবো।
এই ন্যারেশন চেঞ্জের পরবর্তী স্টেপ যেটা আছে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। সেটা তোমরা তো আমি পরবর্তী ভিডিওতে করাবো, এখনই সেটা করছি না। এবার এর পরবর্তী যে আমরা তোমার ভিডিওটা আমি তোমাদের সামনে পাবলিশ করবো সেটা হচ্ছে টেন্স। টেন্সটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন বাক্য লিখি মেক এ সেন্টেন্স উই নিড ফার্স্ট অফ অল টেন্স। আমাদেরকে টেন্স কিন্তু জানতেই হবে। টেন্স বা কিন্তু ইট ইস নট পসিবল টু মেক এ সেন্টেন্স। আমি রাইট? ওকে, তো তোমরা কী করলো, এই ন্যারেশন চেঞ্জ তোমরা কিন্তু প্রসেসটা দেখে নাও। একদম এটা ক্লাস 8 বা 7 থেকে একদম 11-12 পর্যন্ত তোমরা যত টাইমে তোমরা ন্যারেশন করবে, এর বাইরে আর আমার মনে হয় কিছু নেই। ওকে, ভালো থেকো। যারা এখন তোমাদেরকে আবার নতুন ভিডিও আমি অনুরোধ করি, যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, তোমাদের কাছে রিকোয়েস্ট। এবং সবচেয়ে বড় রিকোয়েস্ট হচ্ছে তোমরা যে ভিডিওগুলো দেওয়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং প্রতিদিন যে নতুন নতুন আপডেট হচ্ছে সেটা তোমরা প্রত্যেকটা কিন্তু ভিডিও তোমাদের মাথায় রাখবে। তাহলে আমার মনে হয় আলাদা করে তোমাদের কোথাও পড়ার দরকার নেই। এর বাইরে তোমাদেরকে একবার এর বাইরে কোনো কিছু হতেই পারে না, এটা আমার মনে হয়। হ্যাঁ, এবার স্টুডেন্টরা তোমরা একটু ভালোবাসা ফোন করবে। ওকে, বেশ, বাই। পরে ভিডিও দেখা হচ্ছে।